আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যখন ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারটা পড়বে তখন একটা সমস্যা তোমাদের হয়। সেটা কি? সেটা দেখা যায় আমরা যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখছি, ধরো আমরা একটা গ্যাসিয়াস রিয়াকশন লিখছি, N2 প্লাস H2 NH3, খুব কমন একটা রিয়াকশন। তো এটার ক্ষেত্রে কেসি এক্সপ্রেশনটা আমরা খুব সহজেই লিখে দিই। আমরা মোলার কনসেন্ট্রেশন দিয়ে যদি লিখি তো আমরা এইভাবে রিয়াকশনটাকে কেসির এক্সপ্রেশনটা লিখি। আবার কেপির এক্সপ্রেশনও যখন লিখতে বলা হয় তখন আমরা পার্সিয়াল প্রেশার দিয়ে এইভাবে লিখতে পারি। তো গ্যাসিয়াস রিয়াকশানগুলো লেখার সময়, অর্থাৎ গ্যাসিয়াস রিয়াকশানে যখন আমাদের কেপি বা কেসি লিখতে বলা হয় তখন কোনো সমস্যা থাকে না, আমরা সহজেই লিখতে পারি। কিন্তু যখন দেখা যায় যে ধরো এই রিয়াকশানটা খুব কমন একটা রিয়াকশান, ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো তোমরা দেখতে পাচ্ছ এই দুটো আমাদের সলিড ফেজে রয়েছে এবং এটা গ্যাসিয়াস ফেজে রয়েছে। তো এখানে যখন আমাকে কেসির এক্সপ্রেশন বা কেপির এক্সপ্রেশন লিখতে বলা হয় তখন দেখবে আমরা যে সলিড ফেজগুলোকে বাদ দিয়ে দিই। অর্থাৎ সলিড ফেজ যেগুলো রয়েছে, পিওর সলিড, তার অ্যাক্টিভিটি বা এখানে আমরা কনসেন্ট্রেশনই যদি ধরি, মোলার কনসেন্ট্রেশন, সেটাকে আমরা 1 ধরে নিচ্ছি। অর্থাৎ ধরো এর যদি আমরা কেসির এক্সপ্রেশন লিখি তখন আমরা শুধুমাত্র CO2কে লিখছি, আর যখন আমরা কেপির এক্সপ্রেশন লিখছি তখনও শুধুমাত্র CO2কে লিখছি। তো ছাত্রছাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে কেন আমরা এই সলিড ফেজের যে কনসেন্ট্রেশনগুলোকে বাদ দিয়ে দিলাম। তো গ্যাসিয়াস ফেজে তো বোঝার কোনো ব্যাপার নয়, কারণ গ্যাসিয়াস ফেজে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সলিড ফেজগুলোর যে পার্সিয়াল প্রেশার, অর্থাৎ তাদের যে আংশিক চাপে, সেই কনসেপ্টটা থাকবে না, ফলে বাদ দিলাম। কিন্তু এই কেসির ক্ষেত্রে কেন আমরা বাদ দেবো? তো দেখো, খুব যদি ব্যাপারটাকে সিম্পলি একটু বোঝানো যায়, আমাদের নর্মালি যদি আমরা লেখার চেষ্টা করি, ধরো এই রিয়াকশানটারই ধরো আমরা কেসি লিখছি, তো আমরা ধরো এইভাবে যদি লিখি, এইভাবে যদি আমরা লিখি তাহলে কি হবে? আমরা অনায়াসে এইভাবে লিখতে পারি। কিন্তু আমরা দেখো সলিড ফেজগুলোকে কেন বাদ দিয়ে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে। ধরো ক্যালসিয়াম কার্বনেট যেহেতু একটা সলিড ফেজে রয়েছে, তো এক্ষেত্রে যদি আমি কিছুটা ধরো রিয়াকশান করলো, ধরো এর 50% রিয়াকশান করলো, এর ভলিউমটা মনে করো এইটা, সলিড ফেজের ক্ষেত্রে ভাববে, এর ভলিউম মনে করো রয়েছে ভি ভলিউম রয়েছে। এবার এর মনে করো আমাদের রিয়াকশান করলো কিছুটা, তাহলে নাম্বার অফ মোল কমলো বা মাস কমলো। তাহলে আমি যদি দেখি, দেখো যে আমরা মোলার কনসেন্ট্রেশন যে কোনো একটার বলি, তাহলে কি হবে? তার মোল বাই মোলার ভলিউম। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, যে সলিড ফেজের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন রিয়াকশান হচ্ছে তখন ভলিউমটাও কমছে, এর ভলিউমটা মনে করো 50% ধরো রিয়াকশান হয়েছে, তাহলে এই মোলটা কত চেঞ্জ হয়েছে? 50% চেঞ্জ হয়েছে, 50% মোল চেঞ্জ হয়েছে। তাহলে এখন মোল মনে করো কত রয়েছে? আগের 50% যদি ধরি তাহলে 0.5 রয়েছে। ভলিউমও দেখো অর্ধেক হয়ে গেছে। তাহলে ভলিউম যদি অর্ধেক হয়ে যায় তাহলে ভলিউমের চেঞ্জ কত হয়েছে? 50%। তাহলে নিট যে কনসেন্ট্রেশনের চেঞ্জ, দেখো কনসেন্ট্রেশনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। যেহেতু কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, সেই কারণেই আমরা
এইগুলোকে 1 বা ইউনিটই ধরে নিচ্ছি। এই হলো কারণ, যে কারণে আমরা এগুলোকে কি ধরে নিই, 1 ধরে নিই। তাহলে দেখো এগুলোকে যদি আমরা 1 ধরে নিই, তাহলে আমাদের সেই শুধুমাত্র কি রয়েছে, কার্বন ডাই অক্সাইডের শুধু কনসেন্ট্রেশনটা আমাদের চেঞ্জ হচ্ছে, এটা শুধু কি আমরা ধরছি। এখানে আরেকটা ছাত্রছাত্রীদের মধ্যে ভুল করার প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে দেখো যখন ধরো আমি একটা রিয়াকশান লিখছি, এ এটা ধরো লিকুইড ফেজে রয়েছে, প্লাস বি এটা গ্যাসিয়াস ফেজে রয়েছে, এখান থেকে মনে করো সি তৈরি হলো, সেটাও গ্যাসিয়াস ফেজে রয়েছে। দেখবে এক্ষেত্রেও যখন আমরা কেসির এক্সপ্রেশন লিখতে বলি, তখন আমরা কিভাবে লিখি, যদি কেসি বা কেপি, আমরা কেসিই বোঝাচ্ছি, তাহলে আমরা দেখো কি করব, শুধুমাত্র সি এর কনসেন্ট্রেশনটা লিখব আর নিচে আমরা বি এর কনসেন্ট্রেশন লিখব। এখানেও কিন্তু এটা বাদ দেওয়া হলো, ওই একই কারণে দেখো লিকুইড যদি পিওর লিকুইড হয়, পিওর লিকুইড মানে কি, এটা একটা কনফিউশনের জায়গা। ধরো দুটো লিকুইড যদি সেই সলিউশনে বা সেই রিয়াকশান মিক্সারে থেকে যায়, তাহলে কিন্তু সেখানে পিওর হবে না। ধরো একটা লিকুইড আছে, শুধু জল আছে, তাহলে সেখানেও আমরা একই কনসেপ্ট ভাবতে পারি যে জলের মলিকুল যদি রিয়াকশান করে, তাহলে এখানে কনসেন্ট্রেশনের চেঞ্জটা কিছু হবে না। কেন কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে না, ধরো রিয়াকশান করে এর খানিকটা মোল চলে গেল, তাহলে এখন আবার ধরো মনে করো 0.2 মোল, মনে করো 20% রিয়াকশান করেছে, তাহলে 0.2 মোল আমাদের চলে গেছে, তাহলে আমাদের এখন আছে কত, 0.8 মোল। তাহলে ভলিউমের চেঞ্জ আমরা যদি ধরে নিই একই রকম হচ্ছে, তাহলে কি হবে, দেখো এটাও তাহলে আমাদের চেঞ্জটা কত হবে, 20% চেঞ্জ হবে, তাহলে ভলিউমের চেঞ্জটাও এখন হবে কত, 20%, তাহলে পড়ে থাকলো মনে করো 0.8। তাহলে দেখো লিকুইড আর সলিডের ক্ষেত্রে যেহেতু এরা প্রেশার এবং টেম্পারেচারের ওপর এদের ভলিউমগুলো খুব একটা চেঞ্জ হয় না, তাই জন্য আমরা ধরতে পারি যে এখানে যে রিয়াকশান করছে, এই রিয়াকশানের ফলে মোলের যে চেঞ্জ হচ্ছে, ভলিউমেরও যদি একই রকম চেঞ্জ হয়, তাহলে এর কনসেন্ট্রেশনগুলোকে আমরা ধরে নিচ্ছি ইউনিটি। তাহলে কনসেন্ট্রেশন যদি ইউনিটি হয়, অর্থাৎ 1 হয়, ওই জন্যই দেখো আমরা এটাকে বাদ দিচ্ছি। এবার আমি আরেকবার মনে করাই, দেখো দুটো যদি লিকুইড হয়ে যায়, তখন কিন্তু আর তুমি পিওর লিকুইড বলা যাবে না। অর্থাৎ রিয়াকশান মিক্সচারে যদি তুমি দেখো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে দুটো লিকুইড আছে, যে কোনো, সেটা দুটো রিয়াক্টেন্ট হতে পারে, একটা রিয়াক্টেন্ট একটা প্রোডাক্ট হতে পারে, তখন কিন্তু তোমাদের চেঞ্জ যেটা হবে, সেটা চেঞ্জটা কিন্তু ইউনিটি ধরা যাবে না। কেন ইউনিটি ধরা যাবে না, চলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরো আমি ধরে নিচ্ছি এইটা একটা লিকুইড, এটাও একটা লিকুইড, দুটোই লিকুইড। এখান থেকে মনে করো একটা ইমাজিনারি সিচুয়েশন, একটা গ্যাস তৈরি হচ্ছে, ধরো একটা রিয়াকশান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো এই যে দুটো লিকুইড যেহেতু রয়েছে, তাহলে দুটো লিকুইডের জন্য তোমাদের চেঞ্জ যেটা হবে, দেখো আমাদের, আমি যদি ধরে নিই, ধরো এ লিকুইডের জন্য চেঞ্জ হচ্ছে, এ লিকুইডের জন্য আমাদের মোলের চেঞ্জ হচ্ছে মনে করো 0.1 বা ধরো 0.2 চেঞ্জ হচ্ছে, এর ভলিউম চেঞ্জ হচ্ছে 0.2, আমি দুটো ধরে নিলাম। আবার ধরো বি এর জন্য চেঞ্জ হচ্ছে মনে করো, দুটো সমান হবে না, কারণ দুটো তো সেম রিয়াক্টেন্ট নয়, এটা যতটা রিয়াক্ট করবে ততটা রিয়াক্ট করবে না। ধরো এটা হচ্ছে 0.5, এটাও 0.5। তাহলে এখন দেখো ভলিউম যেহেতু দুটো একসাথে মিশে যাবে, দুটো লিকুইড যেহেতু একসঙ্গে মিশে রয়েছে, তাহলে দেখো এখানে কিন্তু এক একটা রেসপেক্টে হলে ঠিক হতো। দেখো এখানে আমরা কনস্ট্যান্ট ধরতে পারতাম, কেন, এখানে যে চেঞ্জ হচ্ছে ভলিউমের চেঞ্জ এবং কনসেন্ট্রেশনের চেঞ্জ, আমরা ধরে নিচ্ছি যে চেঞ্জের রেসপেক্টে, সেখানে আমরা একটা ইউনিটি ধরে নিতে পারি। কিন্তু যদি দুটো যখন মিশে রয়েছে, তখন তোমাদের দেখো আমাদের এর ক্ষেত্রে একটা যে চেঞ্জ আসবে, সেটা হবে 0.2, এখানে 0.2 প্লাস ভলিউম কত 0.5, অর্থাৎ দুটো লিকুইডের ভলিউমকে আমরা একসঙ্গে ক্যালকুলেটারের মধ্যে আনতে হবে। আবার বি এর ক্ষেত্রে দেখো কি করতে হবে, একই রকম 0.5 বাই 0.2 প্লাস 0.5। তাহলে দেখো এখানে কিন্তু তোমার কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হচ্ছে, যেহেতু দুটো লিকুইড একসঙ্গে মিশে আছে, তাদের ভলিউম টোটাল ওভারঅল ভলিউমটাকে আমাকে ধরতে হচ্ছে, এবং মোলের যে চেঞ্জগুলো ডিফারেন্টলি হচ্ছে, দুজনের তো একই রিয়েজেন্ট নয়, তাহলে মোলের চেঞ্জটা কমুক বা বাড়ুক ডিফারেন্ট হবে। তো সেই জন্য যখন দেখবে দুটো লিকুইড থাকবে কোনো রিয়াকশান মিক্সারে, তখন কিন্তু পিওর লিকুইড ধরা যাবে না,
সেক্ষেত্রে কিন্তু আমরা ওদেরগুলোকে ইগনোর করতে পারবো না, অর্থাৎ এক ধরতে পারবো না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা যে সলিড যদি হয়, যদি দুটো সলিডও মিশে থাকে, দুটো সলিড মিশে থাকলেও সেখানে কি তারা দুটোর ভলিউম সেপারেটলি ভাবতে হবে, কারণ তারা তো পরস্পরের সাথে জুড়ে যাবে না, যুক্ত হয়ে যাবে না, দুটো ভলিউম তো অ্যাডিটিভ হবে না, দুটো আলাদা ফেজে থাকবে। ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা সলিডগুলোকে সবার এক ধরে নেবো, তাদের অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশনকে আমরা এক ধরে নিই কনভেনশনালি। কিন্তু যখন একটা লিকুইড মাত্র থাকবে কোনো রিয়াকশান মিক্সচারে, সেটা হতে পারে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট যে কোনো সাইডে, তখন ওই লিকুইডটাকে আমরা কি ধরে নেবো, পিওর লিকুইড হিসেবে ধরবো এবং তাকে আমরা এক ধরবো। কিন্তু ধরো দুটো লিকুইড, সেটা মনে করো একটা রিয়াক্ট্যান্ট একটা প্রোডাক্ট সাইডে হতে পারে, দুটোই রিয়াক্ট্যান্ট দুটো প্রোডাক্ট সাইডে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানে পিওর লিকুইড ধরা যাবে না, সেখানে কিন্তু আমরা ওয়ান করতে পারবো না, সেখানে তাদের কনসেন্ট্রেশনগুলোকে কিন্তু আমাদের ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে এক্সপ্রেশন সেখানে কিন্তু বসাতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। সকলকে থ্যাংক ইউ।